ক্যাপাসিটর মডার্ন ইলেকট্রনিক্সের এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট একটা ডিভাইস। আমাদের যত ইলেকট্রনিক গ্যাজেট আমরা ইউজ করি তার প্রত্যেকটাতেই 1 ব্যাকের অধিক ক্যাপাসিটর ইউজ করা হয়। আমরা আজকে দেখব ক্যাপাসিটরের ইন্টারনাল গুলো কী, এর ভেতরে কী আছে, এটার ওয়ার্কিং প্রিন্সিপালসটা কী এবং এটার বিহাইন্ড ফিজিক্সটা কী। আমরা যদি এই সার্কিটটা একটু খেয়াল করি যে একটি ক্যাপাসিটর কীভাবে কাজ করে সেটা বোঝার জন্যে, এখানে একটা স্ট্যান্ডার্ড একটা ভোল্টেজ সোর্স একটা রেজিস্টারের সাথে কানেক্টেড আছে। আমি জাস্ট দুটো সুইচ দিয়েছি। আমরা জানি যে ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে এক্ষেত্রে কী হয় যে উচ্চ বিভব যে স্থানটা সেখান থেকে চার্জগুলো ফ্লো করে এবং ইভেনচুয়ালি তারা নিম্ন বিভব প্রান্তের দিকে যেতে থাকে। এই আমরা যদি রেজিস্টারের ক্ষেত্রে খেয়াল করি আমরা দেখব যে উপরের অংশে চার্জগুলোর এনার্জি বেশি, নিচের অংশের চার্জগুলোর এনার্জি কম। আমরা অন্যভাবে দেখতে পারি, আমরা যখন বিভব পড়েছি তখন আমরা দেখেছি যেহেতু এই সোর্সটা এখানে কন্টিনিউয়াসলি চার্জকে পুশ করছে, উচ্চ এনার্জির চার্জগুলো, কাজেই আমরা যেটা দেখব সেটা হচ্ছে এদিকে অ্যাকচুয়ালি চার্জের ডেন্সিটি বেশি এবং এদিকে চার্জের ডেন্সিটি কম্পারেটিভলি কম। সো আমরা যে কারণে যেহেতু চার্জগুলোকে একটা স্থানের মধ্যে কন্টিনিউয়াসলি পুশ করা হচ্ছে, অবভিয়াসলি তাদের মধ্যে এনার্জি সঞ্চয়টা হচ্ছে, সেটা ধরে নিতে পারি। সো আমরা যদি এখানে দেখি যে যদি এই সুইচ দুটোকে আমরা কোনো একটা মোমেন্টে খুলে দিই, যেমন এখানে যেভাবে দেখানো আছে, সেক্ষেত্রে আসলে কী ঘটে। সেক্ষেত্রে আমরা দেখব যে তারের এই প্রান্তে কিছু পজিটিভ চার্জ আছে, তারের এই প্রান্তে কিছু লো এনার্জি চার্জ আছে, স্টিল পজিটিভ চার্জ বাট লো এনার্জি চার্জ। বাট আমরা এভাবে বলতে পারি যে তারের এই প্রান্তে চার্জের ঘনত্ব বেশি, তারের এই প্রান্তে চার্জের ঘনত্ব কম্পারেটিভলি কম। যেহেতু ঘনত্ব বেশি কাজে এদের এনার্জি বেশি, যেহেতু ঘনত্ব কম তাদের এনার্জি কম। সো আমরা এক্সপেক্ট করতে পারি যে চার্জগুলো আস্তে আস্তে এদিক থেকে এদিকে আসবে। বাট যেহেতু এখানে কোনো সার্কিট কমপ্লিট করার কোনো রাস্তা নাই, সো বেসিক্যালি তাদের এদিক থেকে এদিকে আসার কোনো রাস্তাও ওপেন নেই। তো যেটা হয় যে যদি আমরা রেখে দেই ইভেনচুয়ালি তারা হিটটা ডিসিপেট করবে, তারা ডিফিউশনের মাধ্যমে একদিক থেকে আরেকদিকে ফ্লো করবে, বাট দ্যাট উইল বি স্লো। যদি এমন হতো যে আমি এই পয়েন্টে, সো এখানে আরেকটু এক্সপ্লেন করি যে এখানে কতটুকু চার্জ আছে সেটা নির্ভর করবে এই তারের আয়তনের উপর। তারের আয়তন যদি বড় হয় তাহলে চার্জের টোটাল পরিমাণটা বেশি হবে। তারের আয়তন যদি কম হয়, আমি যদি সরু তার ব্যবহার করি সেক্ষেত্রে চার্জের টোটাল অ্যামাউন্টটা কম হবে। তো আমি যদি তারের ফর এক্সাম্পল আমি যদি চার্জের পরিমাণ বাড়াতে চাই, তাহলে আমি একটা কাজ করতে পারি। এখানে আমি যদি একটা ছোট মেটাল প্লেট বা একটা বড় একটা মেটাল প্লেট রাখি, ইটস জাস্ট এ প্লেট, ধরা যাক সার্টেন আয়তনের একটা প্লেট, তাহলে এখানে তারের সাথে সাথে এই জায়গাতেও কিন্তু অনেকখানি এই হাই এনার্জি পজিটিভ চার্জগুলো জমা হবে। একইভাবে আমি বলতে পারি যে এখানেও লো এনার্জি চার্জ জমা হবে বা এখানে চার্জ যেগুলো থাকবে সেগুলোর ঘনত্ব কম থাকবে। তো আমরা একটা জিনিস বলতে পারি যে এখানে যেহেতু আমরা চার্জের কথা যদি চিন্তা করি যে আমাদের মেটালে চার্জগুলো কিভাবে থাকে, তো আমরা জানি যে মেটালে চার্জগুলো থাকে হচ্ছে অনেকটা যে প্রোটনগুলো থাকে এবং ইলেকট্রনগুলো ফ্রি থাকে, যে ইলেকট্রনগুলো ইভেনচুয়ালি চার্জগুলোকে ক্যারি করে। আমাদের যদিও আমরা যে সার্কিট পড়ে আসছি সেখানে আমরা দেখছি যে চার্জ ক্যারি করছে, বা আমরা ধরে নিই যে চার্জ ক্যারি করছে বাই পজিটিভ চার্জ, বাট ইন রিয়ালিটি চার্জটা ক্যারি করে হচ্ছে ইলেকট্রন। যেহেতু হিস্টোরিক্যালি আমরা ইলেকট্রন আবিষ্কারের অনেক আগেই আমরা এই চার্জগুলো নিয়ে কাজ করি, তো কাজে আমরা যে পুরনো সিস্টেম যেটা ছিল যে আমরা পজিটিভ চার্জগুলো ফ্লো করে ধরে নিই, সেভাবেই কাজ করি। অ্যাকচুয়ালি যেটা হয় যে আমরা ধরে নিই যে নেগেটিভ চার্জ যখন ডা থেকে বামে যায়, পজিটিভ চার্জ তার উল্টো দিকে ফ্লো করে। তো এখানে আমরা যদি দেখি যে যেখানে আসলে আমরা বলছি চার্জের এনার্জি কম, সেখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে অনেকগুলো, আমি যদি খেয়াল করি যে ধরো যাক একটা মেটালে অনেকগুলো পজিটিভ চার্জ যেগুলো হচ্ছে বেসিক্যালি তার প্রোটন, সেগুলো জমা আছে, ইলেকট্রনগুলো ফ্রি আছে, এবং যেহেতু আমাদের বর্তমান সিস্টেমে আমি ধরে নিচ্ছি হচ্ছে চার্জ ক্যারি করছে পজিটিভ চার্জ, সো বেসিক্যালি উল্টোটা যদি চিন্তা করি, তো এখানে যেটা হয় সেটা হচ্ছে এই মুভেবল যে চার্জগুলো সেগুলোর ঘনত্ব কমে যায়।
সেগুলোর ঘনত্ব যদি কমে তাহলে এদিকের অপোজিট পোলারিটির যে চার্জগুলো আছে সেগুলোর একটু প্রাধান্য এখানে থাকে। আমরা আবারও আসবো বিষয়গুলো নিয়ে, তাহলে আরেকটু ক্লিয়ার হবে বিষয়টা। সো এক্ষেত্রে আমরা দেখছি যে এখানে চার্জের ঘনত্ব বেশি, এখানে চার্জের ঘনত্ব কম। এই প্লেটগুলো দেওয়ার ফলে আমরা চার্জের পরিমাণও বাড়াতে পারছি। যদি আমরা একটা তার দিয়ে কানেক্ট করি তাহলে চার্জগুলো এদিক থেকে এদিকে ফ্লো করার একটা রাস্তা খুঁজে পাবে এবং চার্জগুলো এদিকে ডিসচার্জ হবে, অর্থাৎ উচ্চ ঘনত্বের এরিয়া থেকে, উচ্চ এনার্জি এরিয়া থেকে তারা নিচের ঘনত্ব বা নিচের লো এনার্জি এরিয়ার দিকে ফ্লো করবে। আমরা যদি এটাকে একটু গুছাই নেই, অ্যাকচুয়ালি যেটা আমরা প্র্যাকটিক্যালি করে থাকি সেটা হচ্ছে আমরা একটা সোর্সের সাথে এরকম দুটো পাত আমরা যদি কানেক্ট করি, পাথটাকে আমরা ঠিক একটা আরেকটার সাথে কানেক্ট করে দিয়ে নেই, মাঝখান দিয়ে তারা ডিসকানেক্টেড আছে, তাহলে কি হয় যে পজিটিভ প্রান্ত থেকে প্রচুর পরিমাণে চার্জ এসে এই প্রান্তে জমা হয় এবং এই প্রান্তে যে চার্জগুলো থাকে তাদের এনার্জি কম থাকে, স্টিল পজিটিভ চার্জ, যেহেতু আমরা পজিটিভ চার্জকে মুভেবল ধরে নিয়েছি, তাদের এনার্জি কম থাকে, তাদের ডেন্সিটিও কম থাকে। সো ডেন্সিটি কম থাকলে এখানকার যে অণুগুলো আছে সেটার অপোজিট চার্জটা, অপোজিট পোলারিটিটা আসলে উন্মুক্ত হয়ে যায়। সো আমরা সেভাবে ধরে নিতে পারি। এবং আমরা যদি চিন্তা করি যে স্ট্যান্ডার্ড ওয়ে হচ্ছে আমরা যখন একটা লিখি ক্যাপাসিটরের যে প্রান্তের চার্জগুলো হাই এনার্জি সেটাকে আমরা পজিটিভ ধরে নিচ্ছি এবং যে প্রান্তের চার্জগুলো কম্পারেটিভলি লো এনার্জি সেটাকে আমরা নেগেটিভ ধরে নিচ্ছি এবং সেটাকে আমরা ইনস্টেড অফ পজিটিভ আমরা নেগেটিভ দিয়ে প্রকাশ করছি। এখানে এই নেগেটিভটা বলতে বোঝায় একটা হচ্ছে এই যে এই প্রান্তের যে চার্জগুলো আছে সেই চার্জগুলোর এনার্জি কম, তাদের ঘনত্ব কম এবং তাদের যেহেতু ঘনত্ব কম কাজেই তাদের যে অপোজিট পোলারিটির যেটা ইমুভেবল যে পার্টটা আছে সেটা এখানে কিছুটা উন্মুক্ত। সো সেই কারণে আমরা এটাকে নেগেটিভ দিয়ে রিপ্লেস করছি। সো আমি যদি আবারও একটু বলি যে আমরা নর্মালি যখন চিন্তা করি তখন আমরা একটা মেটালের মধ্যে আমরা দেখি হচ্ছে আমাদের পজিটিভ চার্জগুলো মুভ করে না, নেগেটিভ চার্জগুলো অর্থাৎ ইলেকট্রনগুলো মুভ করে। কিন্তু আমরা যেহেতু প্রিভিয়াস যে কনভেনশন যেখানে আমাদের আসলে নেগেটিভ চার্জগুলো মুভ করে সেটা ধরে রাখতে চাই, কাজেই আমরা উল্টোটা যদি চিন্তা করি যে আমরা যদি এমন হতো যে আমার পজিটিভগুলো মুভ করছে আর নেগেটিভগুলো স্থির আছে, তাহলে সেক্ষেত্রে আমরা চিন্তা করতে পারি যখন পজিটিভের ঘনত্ব কমে যাবে তখন এই জায়গাটা, এই প্লেটটা উইল বি মোর নেগেটিভ। সো আমরা সেভাবে এটাকে ভাবতে পারি। সো আমরা দেখছি যে ক্যাপাসিটরকে আমরা যখন এভাবে কানেক্ট করছি তখন এই প্রান্তটা পজিটিভ উচ্চ এনার্জির চার্জগুলো থাকছে, এই প্রান্তে যেহেতু চার্জের ঘনত্ব কমে যাচ্ছে সো এই প্রান্তে কিছুটা তাদের ইমুভেবল নেগেটিভগুলো উন্মুক্ত হচ্ছে। সো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এই প্রান্তটা পজিটিভ এবং এই প্রান্তটাকে আমরা নেগেটিভ বলছি। এখন ক্যাপাসিটরকে আমরা যখন এভাবে কানেক্ট করি আমাদের একটা সুইচ আছে যেটা এই প্রান্ত থেকে এই প্রান্তে যেতে পারে, অর্থাৎ আমি চাইলে এই প্রান্তের সাথে কানেক্ট করতে পারি অথবা ওই প্রান্তের সাথে কানেক্ট করতে পারি। সো প্রথমে যখন এই প্রান্তে কানেক্ট ছিল তখন ভোল্টেজ সোর্সটা ক্যাপাসিটরটাকে চার্জ করেছে। ক্যাপাসিটরটা কতক্ষণ পর্যন্ত চার্জ করবে? যতক্ষণ পর্যন্ত এই দুই প্রান্তের বিভব পার্থক্য এটার সমান না হবে, বা আমি যদি বলি এই প্রান্তের বিভবটা এটার সমান না হবে। সো যখন এটা এবং এটা সমান হবে তখন এখান থেকে এখানে চার্জ আর ফ্লো করবে না, কারণ চার্জ আমরা জানি সবসময় উচ্চ শক্তি থেকে নিম্ন শক্তির স্থানের দিকে ফ্লো করে, কিন্তু এই দুটো স্থানের যখন বিভব সেম হবে তখন চার্জ ফ্লো করার কোনো কারণ নেই। সো আমরা বলতে পারি এরকম যে ইনিশিয়ালি চার্জগুলো যখন এখানে কোনো চার্জ থাকবে না তখন ইনিশিয়ালি চার্জগুলো এখান থেকে এদিকে আসার জন্য তাড়নাটা বেশি থাকবে, বাট এখানে যত চার্জ জমা হতে থাকবে ইভেনচুয়ালি এইখানকার থেকে চার্জ আসার যে রেটটা সেটা কমে যাবে এবং যখন এই প্রান্তের বিভবটা এই প্রান্তের বিভবের সমান হবে তখন চার্জ ফ্লোটা বন্ধ হবে। তার মানে এই ভিসির ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে অ্যাকচুয়ালি ভিএস। ভিসি সমান যখন ভিএস হচ্ছে তখন কারেন্ট ফ্লোটা বন্ধ হচ্ছে। এই অবস্থায় আমরা যদি এই সুইচটাকে এই পাশ থেকে বা থেকে ডানে আনি তখন আমরা দেখব যে এই পজিটিভ চার্জগুলো এই তারের মধ্যে দিয়ে
এই কম ঘনত্বের যে এরিয়া সেদিকে ফ্লো করবে। সো আমরা দেখছি যে এখানে এই ক্যাপাসিটরটা আসলে চার্জের একটা স্টোরেজ হিসেবে কাজ করছে। সো এই স্টোরেজ থেকে চার্জগুলো আমরা ব্যবহার করতে পারি, হাই এনার্জি যে চার্জগুলো আছে যদি আমি একটা রেজিস্টারের মধ্যে দিয়ে কানেক্ট করি তাহলে সেই রেজিস্টারের ভেতর দিয়ে ফ্লো করে। তো ব্যাটারি যেরকম একটা চার্জ স্টোরেজ ডিভাইস, এটাও একটা চার্জ স্টোরেজ ডিভাইস। দ্য ডিফারেন্স ইজ যে একটা ব্যাটারিতে সে তার রাসায়নিক শক্তি ব্যবহার করে নিম্ন চার্জগুলোকে নিম্ন শক্তির চার্জগুলোকে উচ্চ শক্তিতে কনভার্ট করে, কিন্তু একটা ক্যাপাসিটরের ক্ষেত্রে ব্যাপারটা এরকম না। সে জাস্ট তাকে যে চার্জগুলো দেয়া হয়, সাপ্লাই দেওয়া হয়, সেটা সে স্টোর করে। এখন এই ক্যাপাসিটরের ভেতরে কী আছে আমরা যদি একটু দেখি, যে আমরা একটু আগে যেটা বলেছিলাম যে ক্যাপাসিটরটা হচ্ছে বেসিক্যালি দুটো প্লেট কাছাকাছি রাখা আছে। আমরা চার্জের যে ধারণ ক্ষমতা সেটার কথা যদি চিন্তা করি তাহলে আমি বলতে পারি প্লেটটা যত বড় হবে চার্জ তত বেশি ধারণ করতে পারবে। স্ট্যান্ডার্ড একটা কনসেপ্ট। কারণ আমাদের একটা মেটালিক প্লেটে কতখানি চার্জ থাকতে পারবে সেটার একটা লিমিট আছে। সো প্লেটটা চার্জের ঘনত্ব কত, সো প্লেটটা যত বড় হবে চার্জ তত বেশি সে ধারণ করতে পারবে। এই চার্জ ধারণ ক্ষমতা আরও নির্ভর করে এই দুটো প্লেটের মধ্যে যে ডিস্টেন্সটা সেটার উপর। আমি একটু পরে এই জিনিসটা আবার ব্যাখ্যা করব, এবং তার ভেতরে যে ম্যাটেরিয়ালটা আমি ইউজ করছি সেটার উপর। সো আমরা যদি ক্যাপাসিটেন্সের বা সে আমরা যে ডিভাইসটার কথা বলছি তার চার্জ ধারণ ক্ষমতার কথা চিন্তা করি, তো সেই ক্যাপাসিটেন্সকে আমরা লিখতে পারি হচ্ছে এপসিলন এ ওভার ডি দিয়ে, যেখানে এ হচ্ছে প্লেটের এরিয়া, ডি হচ্ছে দুটোর মধ্যে ডিস্টেন্স, এবং এপসিলন হচ্ছে তার মেটেরিয়াল যেটা আছে সেই মেটেরিয়ালের একটা প্রপার্টি। আমরা এই দুটো জিনিস একটু পরে দেখছি পরের স্লাইডেই, যে ডিস্টেন্স এবং মেটেরিয়ালের সাথে ক্যাপাসিটেন্সের সম্পর্কটা কি। আমরা একটু দেখি প্র্যাকটিক্যাল ক্যাপাসিটারগুলো কীরকম হয় বাজার থেকে আমি যদি দেখতে চাই। এ লট অফ ক্যাপাসিটেন্স লুকস লাইক দিস। জেনারেলি দেখা যায় কি কিছু আছে সিলিন্ড্রিক্যাল টাইপ আর কিছু আছে এই ধরনের। সিলিন্ড্রিক্যাল টাইপগুলোতে আমরা যদি ভাঙি তাহলে আমরা দেখব যে সেখানে অ্যাকচুয়ালি মেটাল শিট নিয়ে রোল করা হয়েছে, অর্থাৎ দুটো মেটাল শিটের মাঝখানে ইনসুলেটর দিয়ে একটা বড় এরিয়াকে আমরা রোল করে এই ধরনের একটা সিলিন্ড্রিক্যাল আকার করে সাজিয়েছি, এবং সেক্ষেত্রে আমার জিনিসটা দেখতে হয় অনেকটা এই টাইপের বা একটু আগে যেটা দেখিয়েছি। তো আমরা বড় যে ক্যাপাসিটারগুলো সেগুলো সাধারণত সবসময় আমরা সিলিন্ড্রিক্যাল টাইপেরই দেখি। ছোটো ক্যাপাসিটারগুলো সাধারণত এই ধরনের সিরামিক ক্যাপাসিটারের আকারে থাকে। সিরামিক ক্যাপাসিটারে থাকে হচ্ছে বেসিক্যালি বা এটার মতোই, যে দুই সাইডে দুটো প্লেট আছে, মাঝখানে একটি ডাইইলেকট্রিক মেটেরিয়াল আছে। এই ছবিটা এখানে দিয়েছি কারণ একই জিনিস ক্যাপাসিটরের আমরা যদি দেখি যে দুটো প্লেটের মাঝখানে যদি কানেক্ট করি তাহলে আসলে কি হয়, এক সাইডে হাই এনার্জি পজিটিভ চার্জগুলো যুক্ত থাকে এবং অন্য সাইডে যে চার্জগুলো থাকে সেগুলো মুভেবল চার্জ, সেগুলো হচ্ছে লো এনার্জি চার্জ পজিটিভ চার্জ, অথবা আমি বলতে পারি যে যদি পজিটিভ চার্জের যেহেতু পজিটিভ চার্জের ঘনত্ব কম কাজে এখানে ইমুভেবল যে চার্জগুলো আছে সেগুলো নেগেটিভ, সেগুলো এখানে জমা হয়। আমি ডাইইলেকট্রিক যে ম্যাটেরিয়ালটার কথা বলছিলাম সেটা যদি কিভাবে কাজ করে একটু দেখতে চাই তাহলে আমি একটু খেয়াল করি কি হয়। ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল হচ্ছে বেসিক্যালি সেই ম্যাটেরিয়ালগুলো যেগুলো ইনসুলেটর। ইনসুলেটরের সাথে পরিবাহীর ডিফারেন্সটা হচ্ছে এই, ইনসুলেটরে আসলে কোনো ফ্রি ইলেকট্রন থাকে না, অর্থাৎ একটা মেটাল তার আউটার অরবিটালের ইলেকট্রনগুলো কিন্তু ছেড়ে দিতে পারে। অর্থাৎ সাধারণ রুম কক্ষ তাপমাত্রাতেও এই মেটালের যে সর্বশেষ লেয়ারের যে ইলেকট্রনগুলো সেগুলো মুক্ত অবস্থায় থাকে, যে কারণে ইলেকট্রনগুলোর মাধ্যমে চার্জ বা ইলেকট্রনগুলো খুব সহজে ফ্লো করতে পারে, এগুলোর মাধ্যমে এনার্জি ফ্লো করতে পারে। কিন্তু একটা অপরিবাহী পদার্থে ফ্রি ইলেকট্রন বা মুক্ত ইলেকট্রন থাকে না। তো সেই ইলেকট্রনগুলো সাধারণত অরবিটালেই থাকে, এবং আমরা যদি একটা বড় একটা এরিয়া নিয়ে চিন্তা করি তাহলে এই ইলেকট্রনগুলো র্যান্ডমলি সাজানো থাকে, অর্থাৎ কোনোটা উপরের দিকে কোনোটা নিচের দিকে ডানে বামে, এবং কোনো ওভারঅল ডিরেকশনালিটি থাকে না। কিন্তু আমি যদি এখানে কাছাকাছি কিছু পজিটিভ চার্জ আনি, এই ছবিতে যদি দেখি তাহলে এই ইলেকট্রনগুলো এই পজিটিভ চার্জের আকর্ষণে এই দিক দিয়ে ওরিয়েন্টেড হয়। অর্থাৎ এই যে নেগেটিভ চার্জটা, এই নেগেটিভ চার্জটা যেহেতু এটা ইলেকট্রনের চার্জ, এই নেগেটিভ চার্জটা এই পজিটিভ চার্জের দিকে অ্যাট্রাক্টেড হয়।
সো আমি যদি এখানে অনেকখানি পজিটিভ চার্জ রাখি, তাহলে আমার এই যে অপরিবাহী যে পদার্থটা আছে বা ডাইইলেকট্রিক যে পদার্থটা আছে, সেটার যে ইলেকট্রনগুলো সেটা এদিকে ওরিয়েন্টেড হয়। সো এই ইলেকট্রনগুলো আসলে ওরিয়েন্টেড হতে পারছে কি না পারছে না সেটাও মেটেরিয়ালের উপর নির্ভর করে। আমরা একটু পরে দেখব যে যদি তার ইলেকট্রনটা অন্য কোনো একটা বন্ধনের সাথে যুক্ত থাকে, তাহলে অবভিয়াসলি সে এদিকে মুভ করতে পারবে না। বাট যদি সে অন্য কোনো কাজে ব্যস্ত না থাকে, তাহলে সে মুভ করতে পারে। আমরা পোলারাইজেবিলিটি বলছি প্রপার্টিটাকে। তো আমরা এই মেটেরিয়ালটাকে একটু আগে যেটা বলছিলাম যে ডাইইলেকট্রিক বলছি এই কারণে, আমরা যদি এই অণুটার দিকে তাকাই, আমরা দেখব যে এখানে আম, এ- এখানে এই পাশটা পজিটিভ এবং এই পাশটা নেগেটিভ চার্জযুক্ত হচ্ছে। তার মানে আমি যদি এটার দিকে তাকাই, মনে হবে যেন এটা একটা দুই পোলের একটা অণু, যার এক সাইডে পজিটিভ এবং অন্য সাইডে নেগেটিভ চার্জ আছে। সো এই কারণে এদেরকে আমরা ডাইইলেকট্রিক বলে থাকি। ডাই মানে হচ্ছে ডাবল এবং ইলেকট্রিক মানে হচ্ছে যেহেতু ইলেকট্রিক্যাল চার্জ দুই রকমের দুটো পোল ক্রিয়েট করে, পজিটিভ এবং নেগেটিভ। সো আমি যদি এইটার দিকে তাকাই, আসলে এগুলো মনে হবে যে অ্যাজ ইফ যদি কোনো চার্জ অ্যাপ্লাই না করা হয়, এগুলো র্যান্ডমলি সাজানো থাকে ডাইইলেকট্রিকগুলো, এক সাইডে পজিটিভ এক সাইডে নেগেটিভ এভাবে। বাট যখনই আমি এখানে ইলেকট্রিক চার্জ দিচ্ছি, তখনই তারা সুন্দরভাবে অ্যালাইন হয়ে যায়, যেটা আমি এই ছবিতে দেখিয়েছি। যখন অ্যালাইন হয়, তখন যেটা হয় সেটা হচ্ছে এরকম যে আমরা দেখছি যে এই প্রান্তে অনেকগুলো নেগেটিভ চার্জ আছে। যখন নেগেটিভ চার্জ থাকে, তখন এখানে যে পজিটিভ চার্জগুলো জমা ছিল, আমরা জানি যে পজিটিভ চার্জ যখন এক জায়গায় জমা থাকে, এটার ক্ষেত্রে খেয়াল করি, তখন তারা একজন আরেকজনকে বিকর্ষণ করে। কিন্তু মাঝখানে যখন একটা নেগেটিভ বা কাছে যখন একটা নেগেটিভ চার্জ আছে, তখন সেই বিকর্ষণটা কিছুটা নিউট্রালাইজ হয়। তো আমরা দেখছি যে যেহেতু এখানে নেগেটিভ চার্জগুলো আমরা আনতে পেরেছি, কাজেই যেটা হয় যে এই প্লেটের পজিটিভ চার্জের ধারণ ক্ষমতাটা বাড়ে। সো সে তখন আরও পজিটিভ চার্জ হোল্ড করতে পারে। এটা যদি এখানে না থাকতো, এই এদের বিকর্ষণ শক্তি বেশি হতো, যে কারণে তাদের টোটাল ধারণ ক্ষমতাটা কম হতো। কিন্তু এটা আনার কারণে এখন এই প্লেটের পজিটিভ চার্জ ধারণ ক্ষমতাটা বাড়ছে। সো আমরা ডাইইলেকট্রিক মেটেরিয়াল কেমনে কাজ করে সেটা বুঝলাম। ডাইইলেকট্রিক মেটেরিয়ালের যে প্রপার্টিটা, যে সে যে আসলে অ্যালাইন হতে পারছে, সেটা কিসের উপর নির্ভর করে আমরা যদি একটু দেখতে চাই। একটা জিনিস যেটা বললাম যে পোলারাইজেবিলিটি, সব মেটেরিয়াল আসলে পোলারাইজড হতে পারে না। যাদের আউটার অরবিটালের ইলেকট্রন অন্য কোনো বন্ধনের সাথে যুক্ত নয়, তারা পোলারাইজড হতে পারে। টেম্পারেচারের উপর নির্ভর করে সে আসলে আহ, কতটুকু মুভ করতে পারছে, বা অ্যাপ্লাইড যে সিগন্যালটা দিচ্ছি সেটার যে ফ্রিকোয়েন্সি, সেটা অর্থাৎ সেটা যদি এসি সিগন্যাল যদি হয়, আমরা পরে হয়তো এসি সিগন্যাল নিয়ে আবার পড়বো, তাহলে সেটার ফ্রিকোয়েন্সির উপর নির্ভর করছে যে তার ডাইইলেকট্রিক প্রপার্টিটা কীরকম হচ্ছে। যে মেটেরিয়ালটা ইউজ করছি সেটার ময়েশ্চার কন্টেন্টের উপর নির্ভর করে। সো বাতাসের আর্দ্রতা বেশি বা কম হলেও এই কন্টেন্টটা, এই প্রপার্টিটা চেঞ্জ হতে পারে। এই কারণে আমরা সাধারণত সিল করে দেই, যাতে করে এই ভ্যালুটা কনস্ট্যান্ট থাকে। স্ট্রাকচার এবং মরফোলজি বা ডেন্সিটি, অর্থাৎ পরমাণুগুলো কিভাবে সাজানো আছে এবং তাদের ডেন্সিটি কত বেশি, সেটার উপর নির্ভর করবে। আমার যদি ডেন্সিটি কম হয়, অবভিয়াসলি ডাইইলেকট্রিক প্রপার্টিটা কম হবে। ডেন্সিটি যদি বেশি হয়, তাহলে ডাইইলেকট্রিক, তার সে বেশি পরিমাণ নেগেটিভ চার্জ অ্যালাইন করতে পারছে। অ্যাপ্লাইড ভোল্টেজ এসি বা ডিসি আমরা যেটা দিই, সেটার উপরে ডাইইলেকট্রিক প্রপার্টিটা নির্ভর করে। ডাইইলেকট্রিক প্রপার্টির আমরা যেটা দেখেছি, যে আমরা একটু আগে বলেছিলাম যে ক্যাপাসিট্যান্স হচ্ছে সি ইকুয়ালস টু এপসিলন এ বাই ডি। এপসিলনটা হচ্ছে এই ডাইইলেকট্রিক যে মেটেরিয়ালটা আছে তার একটা প্রপার্টি। সো এটা যত বেশি হবে, তার ধারণ ক্ষমতাটা তত বেশি হবে, এবং বেশি হওয়ার শর্তগুলো আমরা একটু ডিসকাস করেছি। সাধারণত এটাকে এপসিলন নট, এপসিলন আর বা একটা কম্পারেটিভ নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এখানে এপসিলন নটটা হচ্ছে স্পেসের পারমিটিভিটি বা ডাইইলেকট্রিক প্রপার্টি আমরা যদি বলি, যার ভ্যালু হচ্ছে 8.54 ইন্টু 10⁻12। এবং এপসিলনটাকে আমরা বলছি রিলেটিভ পারমিটিভিটি। এপসিলন আর যেটা, সেটাকে আমরা বলছি রিলেটিভ পারমিটিভিটি। সো আমরা যেরকম আমরা যখন একটা পরমাণুর ভরের কথা চিন্তা করি, আমরা সবসময় যেভাবে হাইড্রোজেনের সাথে কম্পেয়ার করে দিই, এটা অনেকটা সেভাবেই করা হয়েছে। আমরা বিভিন্ন মেটেরিয়ালের জন্য এই রিলেটিভ পারমিটিভিটির সংখ্যাটা কীভাবে আসবে সেটা আমরা এখানে নোট ডাউন করেছি। সো বেসিক্যালি আমরা যখন একটা ক্যাপাসিটর ডিজাইন করব,
তখন আমরা কোন মেটেরিয়ালের ডাইলেকট্রিক প্রপার্টি কীরকম সেটা দেখে আমরা আমাদের ক্যাপাসিটরটা ডিজাইন করার চেষ্টা করি। আমরা নেক্সট ক্লাসে দেখব যে কিছু ম্যাথমেটিক্যাল ডেসক্রিপশন, এটা আমরা কীভাবে ফর্মুলেশন করতে পারি।